Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel Learn with Jane. আজকে আমরা আলোচনা করব 20th century বিখ্যাত family tragic drama Long Day's Journey into Night written by Eugene O'Neill. Long Day's Journey into Night একটি অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা, অর্থাৎ এই নাটকটিতে ইউজিন ও'নিলের সম্পূর্ণ জীবন এবং তার ফ্যামিলির প্রতিচ্ছবিটি ফুটে উঠেছে। এই নাটকটি লিখতে ইউজিন ও'নিলের সর্বমোট 2 বছর সময় লেগেছিল এবং এই নাটকটি লেখার পর ইউজিন ও'নিল বলেছিলেন, "This is the most painful things I have ever written." অ্যাকচুয়ালি এই ড্রামাটা হচ্ছে তার ফ্যামিলির একটা মিরর বা প্রতিচ্ছবি, যেখানে 4টা সদস্যকে ঘিরে গল্পটা বা ড্রামাটা আবর্তিত হয়েছে। ইউজিন ও'নিল, যার সম্পূর্ণ নাম ইউজিন গ্ল্যাডস্টোন ও'নিল, তিনি নিউ ইয়র্ক সিটির ইউনাইটেড স্টেটসের 1888 সালে জন্মগ্রহণ করেন এবং মাত্র 65 বছর বয়সে ইউনাইটেড স্টেটসের ম্যাসাচুসেটসে 1953 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন আমেরিকান প্লেরাইট এবং তার উল্লেখযোগ্য অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে নোবেল পুরস্কার ইন লিটারেচার, অর্থাৎ 1936 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান একজন আমেরিকান প্রথম নাট্যকার হিসেবে, এবং নাটকের জন্য তিনি সর্বমোট 4 বার পুলিৎজার পুরস্কার পান। ইউজিন ও'নিল আমেরিকান মডার্ন ড্রামার ফাদার হিসেবে পরিচিত, কারণ তিনি সর্বপ্রথম যিনি আমেরিকান থিয়েটারে মানুষের আবেগগত সত্যতা এবং মানসিক দ্বন্দ্ব ট্র্যাজিক এলিমেন্ট নিয়ে আলোচনা করেন। এর পূর্বে আমেরিকান ড্রামাতে শুধুমাত্র মেলোড্রামা, কমেডি ইউজ করা হতো। তিনি সর্বপ্রথম যিনি আমেরিকান থিয়েটারে ড্রামার মধ্যে নতুন আঙ্গিকে একটি সিরিয়াসনেস, ট্র্যাজিক এলিমেন্টস এবং সত্যতার থিমগুলোকে ফুটিয়ে তোলেন। লং ডেজ জার্নি ইনটু নাইট ইউজিন ও'নিলের মোস্ট সেলিব্রেটেড একটি ওয়ার্ক। এই প্লেটিতে টোটাল 4টা অ্যাক্টস রয়েছে এবং এটি লেখা হয় 1939 থেকে 1941 সালের মধ্যবর্তী সময়ে। এটি সর্বপ্রথম পাবলিশ করা হয় 1956 সালে পোস্টহিউমাসলি, অর্থাৎ তার মৃত্যুর পর, অ্যান্ড প্রিমিয়ার্ড ইন 1956, অর্থাৎ 1956 সালে এই নাটকটি মঞ্চস্থ করা হয় এবং সর্বপ্রথম এটি মঞ্চস্থ হয় সুইডেনের রয়্যাল ড্রামাটিক থিয়েটারে। এই ড্রামাটির জনরা হচ্ছে ট্র্যাজেডি এবং রিয়েলিজমের আওতায় পড়ে, অ্যান্ড এই ড্রামাটির সেটিংস হচ্ছে দ্য সামার হোম অফ দ্য টাইরান্স, আর টাইম সেটিং হচ্ছে 1912 সালের অগস্ট মাসের যে কোনো একটা দিন। এবং ইউজিন ও'নিল তার মোস্ট ফেমাস ওয়ার্ক লং ডেজ জার্নি ইনটু নাইট এই ড্রামাটির জন্য তার মৃত্যুর পর পুলিৎজার পুরস্কারটি পায় 1957 সালে, এবং এছাড়াও এই ড্রামাটা ওন দ্য টনি অ্যাওয়ার্ডস ফর বেস্ট প্লে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে ও'নিল বলে গেছেন যে তার মৃত্যুর 25 বছর পর যেন এই ড্রামাটা পাবলিশ করা হয়, বাট তার ওয়াইফ কার্লট মন্টারি অনুমতি দেন যে মৃত্যুর 3 বছর পর, অর্থাৎ 1953 সালে তিনি মারা যান এবং 1956 সালে এটি পাবলিশ করা হয় তার স্ত্রীর অনুমতির ক্রমে। এবং বর্তমান আমেরিকান ড্রামাতে এই প্লেটিকে গ্রেটেস্ট ট্র্যাজেডি হিসেবে মানা হয়। সমাপ্ত হচ্ছে ভিডিওটির প্রথম খণ্ড। শুরু করতে যাচ্ছি ভিডিওটির দ্বিতীয় খণ্ড। দ্য পাস্ট ইজ দ্য প্রেজেন্ট, ইজন্ট ইট? ইটস দ্য ফিউচার টু। জেমস টাইরন, the husband of Mary Tyron and the father of Edmund and Jamie Tyron. জেমস টাইরন 65 বছর বয়সী একজন ব্যক্তি, কিন্তু তার দৈহিক গঠন এবং পার্সোনালিটির দিক থেকে তাকে আরও 10 বছর ছোট মনে হয়। তিনি একজন অ্যাক্টর, প্রচুর পরিমাণে মদ পান করেন এবং কৃপণ টাইপের একজন লোক, যিনি টাকা পয়সা খরচ করার আগে অনেক ভাবেন। এই ড্রামার সেকেন্ড মেজর ক্যারেক্টার হচ্ছে ম্যারি কেভেন টাইরন। তিনি জেমস টাইরনের স্ত্রী এবং জেমি এবং এডমান্ডের মা। 2 দশকের বেশি সময় ধরে চলে আসা মরফিনের আসক্তির সাথে তিনি লড়াই করছেন। মরফিন হচ্ছে এক ধরনের ড্রাগ। নাটকের এই ক্যারেক্টারটি ম্যারি রিপ্রেজেন্ট করেন ইউজিন ও'নিলের মা ম্যারিকে, কারণ ইউজিন ও'নিলের মাও একজন মরফিন অ্যাডিক্টেড ছিলেন। ম্যারি কেভেন টাইরন বয়স 54 বছর। তিনি মাঝারি উচ্চতার, সুন্দরী এবং তার মুখের গড়ন অনেকটা আইরিশদের মতন। ম্যারি তার ছোট ছেলে এডমান্ডের জন্মের পর থেকে এই মরফিন অ্যাডিক্টেড।
বিস্তারিত আমরা ড্রামাটা এক্সপ্লেন করার সময় জানবো। এরপর আমাদের নেক্সট ক্যারেক্টার হচ্ছে জেমি টায়রন। 33 বছর বয়স এবং তিনি হচ্ছেন ম্যারির প্রথম সন্তান। উচ্ছৃঙ্খল, মদ্যপায়ী এবং উইমেনাইজার, অর্থাৎ তিনি পতিতালয়ে প্রস্টিটিউটদের পিছনে অনেক টাকা খরচ করেন। সে নিজের ব্যর্থতা নিয়ে হতাশ এবং ছোট ভাইয়ের প্রতি জেলাস ফিল করেন। জেমি টায়রনও বাবার মতন একজন অ্যাক্টর, বাট মদ্যপায়ী এবং দায়িত্ব জ্ঞানহীনতার কারণে তার কাজ খুঁজে পেতে অসুবিধা হয়। সে দেখতে অনেকটা তার বাবার মতন। জেমি টায়রন ক্যারেক্টারটি নাটকটিতে ইউজিন ওনিলের বড় ভাই জেমিকে রিপ্রেজেন্ট করছে। ইউজিন ওনিলের বড় ভাইও এরকম মদ্যপায়ী এবং পথভ্রষ্ট উচ্ছৃঙ্খল ছিলেন। আমাদের পরবর্তী ক্যারেক্টার এডমন্ড টায়রন, যিনি ম্যারি টায়রনের ছোট ছেলে এবং উনি রিপ্রেজেন্ট করছেন আমাদের প্লেরাইট ইউজিন ওনিলকে। এডমন্ড টায়রন জেমি টায়রনের থেকে 10 বছরের ছোট এবং সে দেখতে অনেকটা তার মায়ের মতন। সেও তার বাবা এবং ভাইয়ের মতন আংশিকভাবে মদ্যপায়ী এবং তার মধ্যেও টাকা নষ্ট করার প্রবণতা রয়েছে, যদিও সে জেমির চেয়ে বেশি পরিশ্রম করে এবং তার মা ম্যারি সবসময় আশা রাখে যে তার ছোট ছেলে একদিন সফল হবে। এডমন্ড টায়রন আমাদের নাট্যকারের প্রতিচ্ছবি। তিনি কবিতা ভালোবাসেন। তার দৃষ্টিভঙ্গি বাস্তববাদী এবং কিছুটা দর্শন চিন্তায় ভরপুর এবং নাটকের এক পর্যায়ে আমরা জানতে পারি তিনি টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষা রোগে আক্রান্ত হন এবং ইউজিন ওনিলও টিউবারকুলোসিসে আক্রান্ত ছিলেন। এই 4টা ক্যারেক্টারই হচ্ছে মেজর ক্যারেক্টার এই ড্রামাটার। আর আরেকটা মাইনর ক্যারেক্টার পাবো, সেটা হচ্ছে ক্যাথলিন, টায়রন ফ্যামিলির মেইড। আর তাকে আমরা ড্রামার শেষের দিকে কিছু সিনে দেখতে পাবো এবং সেও সকলের মতনই নেশায় আসক্ত বা মদ্যপায়ী। আমাদের ফার্স্ট অ্যাক্ট শুরু হবে লিভিং রুম অফ দ্য টায়রনস সামার হোম, অর্থাৎ টায়রনের সামার হোমের লিভিং রুম থেকে অ্যাক্ট 1 শুরু হবে। সময় ঠিক সকাল 8:30, 1912 সালের অগাস্টের যে কোনো একটা দিনে। ম্যারি আর জেমস ব্রেকফাস্ট করে রুমে এন্টার করে আর আমরা জানতে পারি যে ম্যারি রিসেন্টলি স্যানিটোরিয়াম থেকে ফেরত এসেছে। ওনার ট্রিটমেন্ট চলছে মরফিন অ্যাডিকশনের। উনি মরফিনের নেশায় আসক্ত বিগত 20 বছর ধরে। আর আমরা জানতে পারি যে সবচেয়ে ছোট ছেলে এডমন্ড, 30 বছর বয়স, তার ট্রাভেলিং খুব পছন্দ। সে সিতে অনেক বেশি ট্রাভেল করত। এক কথায় তিনি নেভিতে কাজের সূত্রেই যান, ঘোরাঘুরি করেন। সেই সূত্রেই তার শরীর ইদানিং খুব খারাপ। ট্রাভেলিং করার সময় থেকে তার কঠিন কাশি হয়। আর এখন সে বাড়িতে এসেছে কিছু দিনের জন্য। জেমসের সাথে জেমির সম্পর্কটা তেমন ভালো না। কোনো একটা ব্যাপার নিয়ে তারা ঝগড়া শুরু করে দেবে, এমন অবস্থায় মেরি আর এডমন্ড তাদের থামিয়ে দেয়। এমন সময় এডমন্ড হঠাৎ করে অনেক কাশতে থাকে এবং সে কাশতে কাশতে উপরে ঘরের দিকে চলে যায়। তখন মেরি ছেলের এই অবস্থা দেখে কিছুটা চিন্তিত হয় এবং এটা ওটা ভেবে কিচেনে চলে যায় কাজের জন্য। ওই মুহূর্তে জেমি আর টায়রন এডমন্ডকে নিয়ে কথা বলতে থাকে এবং বলে তাদের সন্দেহ এডমন্ডের টিবি রোগ হয়েছে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং একজন আরেকজনকে দোষারোপ করা শুরু করে দেয়। টায়রন ছেলে জেমিকে বলে যে তোমার জীবনের কোনো লক্ষ্য নেই, তুমি অ্যালকোহলের পিছনে, নারীদের পেছনে এত টাকা খরচ করো, কি করবে তুমি জীবনে? তখন জেমি প্রত্যুত্তরে বলে আপনি কম কিসে, আপনি যে এত কৃপণ, আপনার জন্যই তো আজকে আমার মায়ের এই অবস্থা। আমার মাকে কখনো ভালো ডাক্তার দেখাননি টাকা খরচ হবে বলে। আমার মায়ের এই মরফিনের অ্যাডিকশন যখন এডমন্ড জন্মগ্রহণ করেছিল ঠিক তখনই হয়েছিল। আপনি আমার মাকে একটা সস্তা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। সে আমার মাকে সুস্থ করার বদলে বরং আরও মরফিন খাওয়ার জন্য সাজেস্ট করে। ড্রামাটির এই পর্যায়ে এসে আমরা জানতে পারি যে ডাক্তার ম্যারিকে ড্রাগ নেওয়ার জন্য সাজেস্ট করেছিল, কারণ তখন মেরির প্রচণ্ড পরিমাণে পেইন হচ্ছিল। বাট তার ফলশ্রুতিতে এখন ওই ড্রাগের এত পরিমাণে অ্যাডিকশন তার হয়ে গেছে যে সে ওই ড্রাগস ছাড়া এখন নিজেকে কল্পনাও করতে পারে না। জিমি তার বাবার উদ্দেশ্যে বলল আপনি যদি তখন ভালো একটা ডক্টরের কাছে আমার মাকে নিয়ে যেতেন তাহলে আর এসব হতো না। এসব বলেই তাদের মধ্যে তর্ক চলতে থাকে। ঠিক তখনই ম্যারি কিচেন থেকে লিভিং রুমে আসে এবং দুইজন বাপ বেটার কথা বন্ধ হয়ে যায় এবং তারা যার যার কাজ করার জন্য লনে চলে যায়। পর মুহূর্তে এডমন্ড
উপরের রুম থেকে নিচে আসে মায়ের সাথে কথা বলার জন্য। এইখানে দুজন দুজনকে নিয়ে অনেক চিন্তিত থাকে। এই ড্রামাতে আমরা দেখতে পাই যে এডমান্ড তার মায়ের সাথে বেশি কানেক্টেড এই ফ্যামিলির অন্য মেম্বারদের চেয়ে। এই অ্যাক্টে ম্যারি ভান করছে যে সে মরফিন খাওয়া ছেড়ে দিয়েছে। তাই এডমান্ড তার মাকে নিয়ে খুবই কনসার্ন যে তার মা মাত্র মরফিন ছেড়েছে, বাট সে অনেকটা ওয়েট গেইন করে ফেলেছে। এটা এডমান্ডের কাছে খুব একটা ভালো ব্যাপার মনে হচ্ছে না। এডমান্ড তার মায়ের সাথে ফ্রাঙ্কলি কথা বলা শুরু করে যে আপনার মরফিন অ্যাভয়েড করতে হবে, খেলে আপনার শরীর অনেক খারাপ হয়ে যায়। তখন ম্যারি এডমান্ডের সাথে কথা বলতে চায় না ওই ব্যাপারে। সে নানান টপিক বলে কথা ডিলে করার চেষ্টা করছিল। এক সময়ে বাধ্য হয়ে কোনো অ্যাটেনশন না পেয়ে এডমান্ড লনে আরাম করতে চলে যায় এবং ম্যারি সেখানে একা থাকে। অ্যাক্ট 2 এর সিন 1 শুরু হয় লাঞ্চের ঠিক আগ মুহূর্তে, প্রায় 12:45 দিকে। এই সিনে এডমান্ড কথা বলছে ক্যাথলিনের সাথে। ক্যাথলিন তাদের মেড। তখন জেমি লন থেকে রুমে আসে আর লনে রেখে দেয়া ড্রিঙ্কসটা খেয়ে ফেলে, যেটা তার বাবা নিজের জন্য তুলে রেখেছিল। পাছে তার বাবা যেন ব্যাপারটা ধরতে না পারে, তাই খেয়ে ফেলা খালি অংশটুকুতে সে পানি দিয়ে পূর্ণ করে ফেলে। ঠিক সেই সময়ে এডমান্ড তার ভাইয়ের সাথে কথা বলার জন্য আসে এবং কিছুটা ড্রিঙ্কস পান করে, যদিও সে তখন কাশতেছিল। তখন জেমি এডমান্ডকে জিজ্ঞাসা করে মা কোথায়। এডমান্ড বলে উনি সকালে যে উপরের ঘরে গেছেন, উনি আর নিচে আসেননি। তখন জেমি পুনরায় আবার বলে আমার সন্দেহ যে মা আবারও মরফিন নেওয়া শুরু করেছে। আর এডমান্ড বলে তেমন কিছু না, তুমি ফালতু সন্দেহ করো না। ঠিক তখন ওই জেমস অর্থাৎ এডমান্ডের বাবা চলে আসে এবং দুই ভাইয়ের কথোপকথন শুনে ফেলে। ঠিক ওই মুহূর্তে ম্যারিও নিচে নামায়। সিঁড়ি দিয়ে নামার সময় ম্যারি অনেক ঢুল ছিল। এতেই তারা কনফার্ম হয়ে যায় যে তাদের মা আবার মরফিন নেওয়া শুরু করে দিয়েছে। অ্যাক্ট 2 সিন 2। সিন 2 স্টার্ট হয় আফটার লাঞ্চ অ্যারাউন্ড 1:50 PM, অর্থাৎ প্রায় আধা ঘন্টা পর 1:15 দিকে সিনটি শুরু হয়। এই সিনের শুরুতেই আমরা দেখতে পাই ম্যারি তার হাজব্যান্ড জেমস টায়রনকে বিজনেস নিয়ে ক্রিটিসাইজ করছে এবং বলছে তুমি আমাদের ভালো একটা ঘর আজ পর্যন্ত দিতে পারোনি, আমাদের কোনো ঘর নেই। কজ ম্যারির হাজব্যান্ড জেমস একজন অ্যাক্টর, তাকে সবসময় কাজের জন্য এদিক থেকে ওদিক ট্রান্সফার করতে হয় এবং ট্রাভেল করতে হয়। এই কারণে তাদের নিজেদের কোনো স্পেসিফিক বাড়ি নেই, জায়গা চেঞ্জ করতে থাকে এবং সেকেন্ড রেটেড হোটেলসে থাকে। তাই মেরি তার হাজব্যান্ডের উপর রাগ করে এবং এক প্রকার ফাইট করতে থাকে এই টপিকটা নিয়ে। এক সময় রাগ করে মেরি সেকেন্ড টাইমের মতন তার উপরের ঘরে চলে যায়। আর এডমান্ড তার মাকে বোঝানোর জন্য তার পেছন পেছন চলে যায়, কজ সে তার মায়ের হেলথ নিয়ে অনেক কনসার্ন ছিল। তখন নিচে থাকে জেমি আর জেমস টায়রন, আর তারা ডিসকাস করতে থাকে যে এডমান্ডের মেবি টিবি হয়েছে, তাই তাকে স্যানিটোরিয়ামে পাঠাতে হবে। তখন জেমি তার বাবার উপর আরোপ লাগায় এবং বলে যে আপনি যেই কৃপণ, নিশ্চয়ই আপনি এডমান্ডকেও মায়ের মতন সস্তা কোনো স্যানিটোরিয়ামে পাঠাবেন, যেমনটা আপনি আমার মাকে পাঠিয়েছিলেন। রাগারাগি করে জেমি বাহিরে চলে যায় আর এডমান্ডের জন্য ওয়েট করতে থাকে, কজ তারা একসাথে টাউনে যাওয়ার কথা। ঠিক তখনই ম্যারি নিচে আসে এবং তার হাজব্যান্ড জেমস টায়রনের সাথে কথা বলতে থাকে। এই সিনেই আমরা জানতে পারি যে এডমান্ড হওয়ার পর থেকে ম্যারি মরফিন অ্যাডিক্টেড। পরবর্তীতে এডমান্ড, জেমস এবং জেমি তিনজন মিলে বাহিরে চলে যায়। এখানেই অ্যাক্ট 2 ও সিন 2 এর সমাপ্তি হয়। অ্যাক্ট 3 এর টাইম সেটিং 6:30 PM ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যা 6:30টার কাছাকাছি একটি সময়। ম্যারি, ক্যাথলিন তাদের মেয়েদের সাথে বসে স্বামী এবং ছেলেদের আসার জন্য ওয়েট করছিল, যারা দুপুরে বেরিয়ে গেছে বাট এখনও আসেনি। তখন ক্যাথলিন ম্যারিকে বলে আমি রান্নাঘরে যাই, রান্নাবান্না করে ফেলি, তাহলে কাজগুলো এগোবে। কিন্তু ম্যারি মেয়েটকে যেতে দেয় না, কারণ ম্যারি সবসময় হাই ডোজের মরফিন নেয়। তখনও সে এক প্রকার ঘোরের মধ্যেই ছিল। ওই অবস্থায় সে ক্যাথলিনকে বলে এখানে রাখা হুইস্কিটা তুমি খেয়ে নাও। এক পর্যায়ে জোর করে ম্যারি ক্যাথলিনকে হুইস্কি খাইয়ে দেয় আর ক্যাথলিনও ড্রাঙ্ক হয়ে যায়। তখনই দুইজন তাদের পাস্ট সম্পর্কে কথা বলতে থাকে এবং ম্যারি বলে যে অতীতে সে অনেক সুখী ছিল। সিনের এই পর্যায়ে ক্যাথলিন ম্যারিকে জিজ্ঞাসা করে আপনি কি কখনো অ্যাক্টিংয়ে কাজ করেছেন? তখন ম্যারি বলে আমি অ্যাক্টিংয়ে কেন কাজ করব, আমি অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করি,
আমি আগে পড়াশোনা করতাম এবং একটা কনভেন্টের স্কুলে যেতাম। আর আমি যখন ছোট ছিলাম তখন আমি পিয়ানিস্ট হতে চেয়েছিলাম। আমি ভালো পিয়ানো বাজাতে পারতাম। আমার বাবা আমার জন্য একজন পিয়ানো টিচারও রেখেছিল, যিনি বাসায় এসে আমাকে পিয়ানো বাজানো শেখাতেন। আর আমি ছোটোবেলায় চার্চে যেতাম। ছোটোবেলায় আমি সন্ন্যাসী বা নান হতে চেয়েছিলাম, কিন্তু তার কিছুই হলো না, কারণ আমার তখন জেমসের সাথে বিয়ে হয়ে গেছে। সিনের এই পর্যায়ে মেরি স্মৃতিচারণ করতে থাকে এবং বলতে থাকে তাদের বিয়ে কিভাবে হলো। সে বলে, আমি একবার জেমসের শো দেখতে গিয়েছিলাম আমার বাবার সাথে। জেমস একজন তখন অ্যাক্টর ছিল। আমরা ডিসাইড করি যে জেমসের শো শেষে আমরা ওনার ড্রেসিং রুমে ওনার সাথে দেখা করব। আর যখনই তারা মিট করে, বোথ ফেল্ট দ্যাট দে ফেল ইন লাভ উইথ ইচ আদার। তখন থেকে তারা ট্রাভেল করছে, আর ম্যারি এর মনে হয় যে ম্যারি এই বিয়ের ডিসিশনটা নিয়ে ভুল করেছিল। ঠিক এমন সময়ই জেমস, জেমি অ্যান্ড এডমান্ড চলে আসে এবং ম্যারি তাদেরকে রিসিভ করে। বাট ম্যারি এর অবস্থা দেখে তারা বুঝে যায় যে সে নেশাগ্রস্ত অবস্থায় আছে। তখন ম্যারি এডমান্ডকে বলে যে তুমি জেমি এর থেকে দূরে থাকো। ও তোমাকে হিংসা করে। ও যেমন বেকার ঠিক তেমনভাবে সে তোমাকেও তার মতন বানিয়ে ফেলতে চায়। ওর থেকে দূরে থাকো। এরপর মেরি মাতাল অবস্থায় তার হাজব্যান্ডের কাছে যায় এবং তাকে পুনরায় ব্লেম করা শুরু করে। বলতে থাকে যে জেমস টায়রন সবসময় হাই অ্যালকোহলিক এবং তাকে দেখেই তার দুই ছেলেও অ্যালকোহলিক হয়ে গেছে। যদিও এডমান্ড কম অ্যালকোহলিক, তবু অ্যালকোহলিকই তো। কম বেশি সবই সে শিখেছে তাদের বাবার থেকে। পুনরায় স্মৃতিকাতর হয়ে বলতে থাকে তাদের পাস্ট সম্পর্কে, তাদের বিয়ে সম্পর্কে। বলতে থাকে তাদের বিয়ে কীভাবে হয়েছিল। এক পর্যায়ে ম্যারির মনে হয় যে তাদের ওয়েডিং ড্রেসটা কোথায়। পরক্ষণে সে বিড়বিড় করে বলতে থাকে হয়তো কোনো আলমিরাতেই পড়ে আছে। তখন এডমান্ড দেখে যে তার মা এর অবস্থা অনেক খারাপ এবং সে তার মাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, বাট তার মা কোনো কথা শোনে না। তখন এডমান্ড রাগ করে চলে যায় এবং জেমস টায়রনও ম্যারিকে বলে চলো আমরা ডিনার করি। বাট ম্যারি ডিনার করবে না বলে উপরের রুমে চলে যায়। এখানেই অ্যাক্ট 3 এর সমাপ্তি ঘটে। অ্যাক্ট 4 টাইম সেটিংটা অ্যারাউন্ড মিডনাইট, অর্থাৎ প্রায় রাত 12টার কাছাকাছি। এডমান্ড লিভিং রুমে এন্টার করে এবং দেখে যে তার বাবা কার্ড খেলছে এবং তারা তখন দুইজন একসাথে বসে এবং ড্রিঙ্ক করে এবং তখন তাদের মধ্যে কিছু মিনিংফুল কনভারসেশন হয়। তখন জেমস টায়রন স্মৃতিকাতর হয়ে পড়ে এবং তার পাস্ট সম্পর্কে, তার দারিদ্রতা, তার বর্তমান অবস্থা এবং সব কিছু নিয়ে কিছু কথা শেয়ার করতে থাকে এডমান্ডের সাথে। এবং এই সিনে এডমান্ডও তার কিছু কথা শেয়ার করে যে সে কীভাবে নেভিতে কাজ করছে, সমুদ্রের পাশে থাকছে, সে কীভাবে সমুদ্রে তার নিজের আনন্দ খুঁজে পায়। এই কথাগুলো সে তার বাবার সাথে শেয়ার করছিল। ঠিক ওই মুহূর্তে জেমি বাড়িতে ফেরত আসে ড্রাঙ্ক হয়ে এবং এসে এডমান্ডের কাছে বসে। এডমান্ডকে ড্রাঙ্ক অবস্থায় দেখে তার বাবা অনেক রেগে যায় এবং তিনি এখানে থাকলে জেমির সাথে একটা ঝগড়া শুরু হয়ে যাবে এটা ভেবে জেমস উপরে চলে যায় এবং এখানে শুধুমাত্র জেমি এবং এডমান্ড থাকে। জেমি এক পর্যায়ে নেশার ঘরে বলে, এডমান্ড আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ছোট ভাই হিসেবে তুমি আমার চেয়ে অনেক বেশি কর্মঠ এবং সাকসেসফুল। আমি সত্যিই তোমার সাথে জেলাস ফিল করি। আর জেমি নেশার ঘরে আরও বলে যে সে চায় না এডমান্ড তাকে ফলো করুক। যদি ফলো করে তাহলে এডমান্ডের জীবনও তার মতো নষ্ট হয়ে যাবে। এসব কথা বলতে বলতে জেমি এক পর্যায়ে ঘুমিয়ে যায়। পরবর্তীতে জেমস টায়রন এই সিনে এন্টার করে এবং আমরা দেখতে পারি যে ম্যারি আপস্টেয়ার থেকে নামছে এবং তার হাতে তার ওয়েডিং গাউন। ম্যারির হাতে থাকা ওয়েডিং ড্রেসটা তার হ্যাপিনেসকে সিম্বলাইজ করে। এই সিনে আমরা ম্যারিকে দেখে বুঝতে পারি যে সে সম্পূর্ণভাবে ড্রাঙ্ক এবং সে হ্যালুসিনেট করছে। সে তার সামনের কাউকে চিনতে পারছে না এবং ম্যারি বলে ওঠে, I fell in love with James Tyron and was so happy for a time. এমন এক সময়ের কথা বলে যখন সে খুব ভালো ছিল, যা এখন কেবল তার মনের মধ্যে বিদ্যমান। মেরির দিকে করুণ চোখে তাকিয়ে থাকে তার ফ্যামিলি মেম্বার্সরা। আর এভাবেই এই প্লেটির এখানে এন্ডিং হয়। এবার আমরা আলোচনা করব এই প্লেটির কিছু সিম্বল নিয়ে। এখানে অনেকগুলো সিম্বল পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফগ অর্থাৎ কুয়াশা। এটি তাদের কনফিউশন এবং এসকেপ, পালিয়ে বেড়ানো, এই ব্যাপারটাকে সিম্বলাইজ করেছে। দেন মরফিন, যা ইলিউশন আর ডেনিয়াল অর্থাৎ নাকচ করার মনোভাবকে প্রকাশ করেছে। দেন ফগ হর্ন, একটা ফগ হর্ন ছিল ড্রামাটার শুরুর দিক থেকে, যেটার শব্দ শুনলেই ম্যারি তার অতীতের কথা স্মরণ করত, তাই এখানে ফগ হর্ন সিম্বলাইজ করেছে হার্শ রিয়েলিটিকে। এরপর হচ্ছে নাইট বা ডার্কনেস, যেটা হচ্ছে ডিসপেয়ার বা হতাশাকে
সিম্বলাইজ করছে। অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ ওয়েডিং ড্রেস, যেটা তার হ্যাপিনেসকে সিম্বলাইজ করে, অর্থাৎ যখন ওয়েডিং ড্রেসটা সে হাতে নেয় তখন তার অতীতের সুখ স্মৃতিগুলোর কথা মনে পড়ে। আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই লং ডেজ জার্নি ইন্টু নাইটটা আসলে অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা নাকি সেমি অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা। তো এটার অ্যান্সার নিয়ে অনেকটা কনফিউশনের মধ্যে পড়েন। তাদের জন্য বলছি, এটি হচ্ছে একটি সেমি অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা বা প্লে, কারণ এটি নাট্যরূপে উপস্থাপন করা বা মঞ্চস্থ করা, যার ফলে কিছু নাটকীয় সংযোজন বা পরিবর্তন রয়েছে, হুবহু সত্য নয়। যদিও নাটকটি ইউজিন ওনিলের লাইফ রিলেটেড, তার মরফিন অ্যাডিক্টেড মাদার, ব্রাদার, ফাদার এবং তার ইলনেস নিয়ে লেখা, তবুও এই নাটকে চরিত্রগুলোর নাম পরিবর্তন করা হয়েছে এবং কিছু নাট্য প্রয়োজনে সংযোজন বিয়োজন করা হয়েছে। এই জন্য এটিকে সেমি অটোবায়োগ্রাফিক্যাল ড্রামা বা প্লে বলা হয়। আর এই নাটকে অনেকগুলো থিমের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিমগুলো হচ্ছে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, family dysfunction, loneliness and isolation, addiction, especially alcoholism and drug abuse, influence of the past on the present, and search for identity. এই ছিল আমাদের লং ডেজ জার্নি ইন্টু নাইট ড্রামাটির A to Z ইনফরমেশন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। If you like this video, please don't forget to subscribe my channel. Till then, stay safe and keep learning.